এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরিয়ে দেওয়া হচ্ছে ডক্টর ইউনূসকে, বন্ধ করা হচ্ছে নির্বাচন, গঠিত হচ্ছে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে 3 মাস পর হবে নির্বাচন। ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জাতিসংঘ কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা। অবশেষে স্থগিত হচ্ছে নির্বাচন, আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার। ন্যূনতম 5 বছরের জেল হতে পারে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের। এদিকে অসম্পূর্ণ নির্বাচন হলেও কাউকে নিষিদ্ধ করে নির্বাচন করেনি আওয়ামী লীগ। এপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী 7 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার একটি সম্ভাবনা রয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের মারফত ভাই তিনি আমাকে মেসেজটা দিলেন। তিনি জানালেন আগামীকালকে বা আগামী পরশু দিনের মধ্যে হাইকোর্ট আরেকটি নতুন রিটও হতে পারে, যে রিটটা আপনারা জানেন যে সম্প্রতি তথাকথিত গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকার 124 কোটি টাকা ব্যয় করেছে। এদিকে আগামী নির্বাচনে জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে, কঠোর হুঁশিয়ারি বার্তা মাহফুজ আলমের। রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান, আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এগুলো সব থমকে যাবে। কিসের জুলাই, কিসের গণহত্যা, এগুলো সব নাই হয়ে যাবে। এটা এখন স্পষ্ট, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। এদিকে এবার আসন্ন 13th জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতা কর্মীদের নির্দেশনায় লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঠে নেমেছে। এদিকে এবার নতুন করে ঢাকায় 20 লক্ষ গেরিলা যোদ্ধা মাঠে নামার কথা রয়েছে। আসন্ন নির্বাচনকে ভন্টুল করতে এমন উদ্যোগ নিয়েছে দলটি। আগামী 12 ফেব্রুয়ারি একতরফা নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা ছাড়া কিসের ভোট, নো ভোট নো ভোট, যে ব্যালটে নৌকা নাই, নেতা নেই দেশে, তারপরও মাঠ কাঁপাচ্ছে দেশেই। এদিকে 12 তারিখে নির্বাচন অবৈধ ঘোষণা করলো আইনজীবীরা। অবৈধ ইউনূসের নির্বাচন মানি না, মানব না, নো ভোট নো ভোট এমন দাবিতে এমন ব্যানারে মিছিল করছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। গতকালকে আমরা একটি নিউজ দেখতে পেয়েছি, এই টুকাই হান্নান মাসুদের উপর গণধোলাই হয়েছে। ভাগ্যক্রমে সে বেঁচে গেল, তার কর্মীরা অনেকেই মার খেয়ে গণধোলাই খেয়ে ফেরিঘাট থেকে নদীতে ঝাঁপ দিয়েছে। এদিকে অসম্পূর্ণ নির্বাচন হলেও কাউকে নিষিদ্ধ করে নির্বাচন করেনি আওয়ামী লীগ। এপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে ইমেলের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন আয়োজন গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং এর মাধ্যমে দেশের একটি বড় অংশের নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় 12 কোটি 70 লাখ ভোটারের অংশ নেওয়ার কথা থাকলেও সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এর ফলে লক্ষ লক্ষ মানুষ কার্যত ভোটাধিকার হারিয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, জনগোষ্ঠীর একটি বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বাদ দিলে ক্ষোভ বাড়ে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ হয় এবং ভবিষ্যতের অস্থিতিশীলতার ভিত্তি তৈরি হয়। বর্জনের মাধ্যমে গঠিত কোনো সরকার বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না বলেও মন্তব্য করেন 5 বারের এই সাবেক প্রধানমন্ত্রী। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক নিষেধাজ্ঞা ও নির্বাচন বর্জনের ধারাবাহিকতা থেকে বেরিয়ে না এলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। এই সাক্ষাৎকারে নিজের শাসনামলে নির্বাচনীয় মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, তার সরকারের সময় কিছুটা নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না, তবে সেসব ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়নি বলেও দাবি করেন তিনি বলেন, আমার সরকারের আমলেও কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক ছিল না, কারণ কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বর্জন করেছিল। এটি আদর্শ হতে পারে না, এই চক্র ভাঙতে হবে, না হলে সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই।
এদিকে আগামী নির্বাচনে জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে, কঠোর হুঁশিয়ারি বার্তা মাহফুজ আলমের। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আন্দোলনের অন্যতম রূপকার এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম গভীর হতাশা প্রকাশ করেছেন। তার মতে পূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত বা ওলকাট এর পুনর্গঠনের ফলে জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাগুলো আজ হুমকির মুখে। সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দ্য উইকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মাহফুজ আলম তার পদত্যাগ এবং নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি অভিযোগ করেন, ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামী নির্বাচনী জোট জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আওয়ামী লীগ ও জামায়াতকে একে অপরের পরিপূরক সত্তা হিসেবে অভিহিত করেন। আগামী 7 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার একটি সম্ভাবনা রয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের মারফত ভাই তিনি আমাকে মেসেজটা দিলেন। তিনি জানালেন আগামীকালকে বা আগামী পরশু দিনের মধ্যে হাইকোর্ট আরেকটি নতুন রিটও হতে পারে, যে রিটটা আপনারা জানেন যে সম্প্রতি তথাকথিত গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকার 124 কোটি টাকা ব্যয় করেছে, এর বিরুদ্ধে মূলত এই রিটটি করা হতে পারে। ডিএমপির পুলিশের অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেক্টরে কর্মরত একজন পুলিশের একজন অফিসার, তিনি তার নাম প্রকাশ করা যাচ্ছে না, তিনি আমাকে একটি মেসেজ দিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে সম্প্রতি যেটা 12 তারিখকে কেন্দ্র করে তারা যে একটা মেটিকুলাস ডিজাইন করেছে ডেভিল ইউনুসগঞ্জ এবং জামাতি গঙ্গা, তারা মূলত 162 আসন জামাত ইসলামী নেবে, 25টা আসন এনসিপি কে দিবে আর 40টা আসন বিএনপির মাঝে বন্টন করে দেবে। জনগণের ভোটটা মূলত তারা যেভাবে এভাবে একটা ভাগ বাটোয়ারা করছে, অর্থাৎ 162টা জামাত এবং 25টা এনসিপি এবং 40টা বিএনপির মাঝে এমন মেসেজটা রয়েছে। আমাদের দেশে বিভিন্ন মসজিদে যে সকল ইমামগণ রয়েছেন, অনেক আলেম ওলামাগণ রয়েছেন যারা মিডিয়ার সামনে আসেন না, আমরা জানি, কিন্তু আপনারা অনেক বড় কাজগুলো করে থাকেন, বিশেষ করে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনাদের বিষয়। সম্প্রতি সময় নির্বাচনের এই যে একটা তথাকথিত নির্বাচনের কথা ওরা যেটা যা কিছু এখন করতেছে, এর মধ্য দিয়ে তাদের আসল চরিত্রটা ফুসে উঠতেছে বা বেরিয়ে আসতেছে, আপনারা সেটা প্রত্যক্ষ করতেছেন। আমার সেই সকল ইমাম সাহেবের কাছে এবং আলেম ওলামাগণের কাছে আমার কিছু প্রশ্ন, বা আমার আজকে যদি সর্বপ্রথম আমি কোনো রাজাকারের এই যে দলটা, এই দলের এদের কাছে যদি প্রশ্ন করি ইসলামের জন্য জামাত নাকি জামাতের জন্য ইসলাম, তাদের এই উত্তরটা আপনারা জানেন যে তারা এটাই বলবে ইসলামের জন্য জামাত, তাদের যে সচরাচর উত্তরটা, এই উত্তরটা তারা দিবে। কিন্তু আপনারা কখনো দেখেছেন যে ইসলাম মদের পক্ষে আছে, যে মদকে তারা যেভাবে মদকে এখন মানুষের মাঝে বিলাই দেওয়ার জন্য সে প্রতিশ্রুতি তারা দিয়েছে, তারা বলতেছে যে তারা ইসলামের দল, আবার তারা আবার বলতেছে যে না, তারা ইসলাম কায়েম করবে না, ইসলামের শরিয়া আইন তারা করবে না। দেখেন মুনাফিকের চরিত্রগুলো। এরপর তারা দেখতেছে যে নারীদেরকে কিভাবে দেখলে পারে সুন্দরভাবে দড়াই ধরতেছে, এটাও দেখতেছেন। এরপরে আপনি দেখছেন তাদের কিন্তু অন্য ধর্মের একটা সংগঠনের লোকেরা রয়েছে। এখন আমার মসজিদের খতিবগণ ইমামগণেরা আপনারা দেখতেছেন নিজেদের চোখের সামনে, এটা কি মুনাফিকি চরিত্র না? আপনারা জানেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, দুনিয়ার সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুর শরবত গ্রহণ করতে হবে বা মৃত্যুর স্বাদ নিতে হবে, মানে সব প্রাণীকে একদিন মরতে হবে। তাহলে আপনারা কিসের ভয়ে ওদের এই মুনাফিকি কাণ্ডগুলো মসজিদের খুতবায়, মসজিদে যে সকল মুসল্লিরা সাধারণ মুসল্লিরা যাচ্ছে তাদের মাঝে এই সচেতনমূলক কথাগুলো বার্তাটি তুলে কেন দিচ্ছেন না? আপনারা দেখতেছেন ওরা সেই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেছিল, এই মুনাফিকদের কথা, এদের বিষয়ে সাবধানতার কথা বলেছিল। আপনি কিন্তু ইসলামকে শিক্ষা করেছেন, আমি জেনারেল লাইনের ছাত্র, আমি জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছি, আপনার উপর কিন্তু আমার থেকে দায়িত্বটা আরো বেশি। আপনারা এই প্রচার প্রচারণাটা করবেন। মনে রাখবেন, বিশ্বের ইন্দোনেশিয়া বাংলা বিশ্বের 1 নম্বর মুসলিম দেশ, 2য় মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, 3য় মুসলিম প্রধান দেশ ভারত, 4র্থ মুসলিম প্রধান দেশ পাকিস্তান। অথচ এই পাকিস্তান বিগত দিনগুলোতে ইসলামের কথা বলে, ইসলাম কায়েমের কথা বলে এই পর্যন্ত প্রায় 70 লক্ষ, সারা দেশব্যাপী 70 লাখের বেশি মুসলমানদেরকে নির্বিচারে তারা হত্যা করেছে। ইসলাম কি ধর্ষণের কথা বলে? ইসলামকে কাউকে হত্যা করার কথা বলে? বোমাবাজির কথা বলে? বলাৎকারের কথা বলে? ইসলাম কায়েম করে কি মানে নিজের ধর্মকে, মানে নিজের ধর্মের নামে যা ইচ্ছা তাই করে যাব, আমার ইসলামের অমুক প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এই ধরনের কথা বলে? আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলাম নারীদের ধর্ষণের জন্য কথা বলে কিনা? ইসলাম ব্যভিচারের কথা বলে কিনা? মদ পানের কথা বলে কিনা? তাহলে এই মুনাফিকের সংগঠনটা সেটা আমাদের কাছে বিদ্যমান, আমরা সেটা দেখতেছি। এই পাকিস্তান সারা দেশব্যাপী বিশ্বব্যাপী যেভাবে নিরীহ মুসলমানদের তারা হত্যা করে চলছে এখন পর্যন্ত। পাকিস্তান ইসলাম প্রতিষ্ঠার কথা বলে ধর্ষণ করে, খুন করে, জঙ্গিবাদ করে, সারা দেশব্যাপী মুসলমানদের হত্যা করে। পাকিস্তানে রেখে দেওয়া এই জামাত, এটা পাকিস্তানের একটা সহযোগী সংগঠন, এটা পাকিস্তান থেকে দেশে এসেছে, তাদের বীর্যগুলো এই দেশে রেখে গেছে, সেই বীর্য ধর্ম বা পয়দাগুলো না থাকার বাচ্চাগুলো আজকে দেশটাকে ধ্বংস করতেছে, আজকে নিরীহ সাধারণ মানুষের নির্বিচারে হত্যা করতেছে। তাহলে আপনারা এই বিষয় কেন তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গর্জে উঠছেন না? কেন প্রতিবাদ করতেছেন না? মৃত্যুকে ভয় পাচ্ছেন, কিন্তু মৃত্যু তো আপনার একদিন হবে, মৃত্যু আপনার হবে, এটা নিশ্চিত। আপনারা ঐক্যবদ্ধ হন, সোচ্চার হন। এই নরপিচাস, নরখাদক, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ধর্ষক, ধরুন 1971 সালে আমার দেশের 2 লক্ষ মা বোনের শস্ত্র ভারী করেছে, হাজার হাজার শত শত ঘর বাড়ি লুটপাট করেছে পুরো দেশের, তার এই মুনাফিক জাতিটাকে বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। এই মুনাফিক জাতিকে নির্মূল করতে হবে এই দেশের মুসলমানদের জন্য, এই দেশের মুসলিমকে, ইসলামকে রক্ষার জন্য, হাত থেকে ইসলামকে রক্ষার জন্য আপনাদের সোচ্চার হতে হবে। সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব বলে আমি মনে করছি। ভাইরা আমার, তৃণমূলের ভাইরা আমার, আমরা লড়বো,
চূড়ান্ত ভাবে কখন কোন দুর্ঘটনা হবে, কি বিপদ হবে, এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে রাজপথে সম্মুখ ভাবে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। আমরা এই অপশক্তি, এই ধর্ষক, এই স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী এই সকল মুনাফিকদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। খুব শীঘ্রই ওদের খেলা শেষ দিকে চলে আসছে। গণজোয়ারের মাধ্যমে একটি দুর্বার আন্দোলন ঘটিয়ে ওদের এই মাটিতেই আমরা সারা জীবনের জন্য ওদের চ্যাপ্টার ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আপনারা যদি বাংলাদেশের সেরা বাটপার নাম্বার 1 কে দেখতে চান, তাহলে হাতিয়ার এনসিপির এমপি পদপ্রার্থী এই হান্নান মাসুদকে দেখেন। এই টোকাই কত বড় লেভেলের বাটপার আপনারা কল্পনা করতে পারেন না। এই টোকাই যখন কোনো টকশো থেকে কথা বলে, তার কথা বলার ধরন দেখে মনে হয় সে কান্না করে করে কথা বলে, সে এমন ভাবে কথা বলে। এই টোকাই টকশোর মধ্যে গিয়ে বলতো, হাতিয়ার মধ্যে সবচেয়ে যে ভাঙা বাড়িটা আছে সেটা হচ্ছে আমাদের। আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন। আমরা এই 5 আগস্ট অনেক কষ্ট করে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন করেছি। কোটার কারণে আমরা চাকরি পাইনি, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় 2-3 মাসের মাথায় আমরা কি দেখতে পেয়েছি? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে এই টোকাই হান্নান মাসুদ। হাতিয়ার মধ্যে এখন সবচেয়ে দামি বাড়ি হচ্ছে তাদের। তার বাবার সম্পত্তির থেকেও তার সম্পত্তির পরিমাণ বেশি। তার বাবাও ওই আসনে এমপি প্রার্থী দাঁড়িয়েছে, সেও এমপি প্রার্থী দাঁড়িয়েছে। হলফনামা আমরা দেখতে পেয়েছি তার বাবার সম্পত্তির থেকেও তার সম্পত্তির পরিমাণ বেশি। তার মানে চিন্তা করেন এই 16-17 মাসে কয়শো কোটি টাকা এই টোকাই হান্নান মাসুদ হাতে নিয়েছে। গতকালকে আমরা একটি নিউজ দেখতে পেয়েছি এই টোকাই হান্নান মাসুদের উপর গণধোলাই হয়েছে। ভাগ্যক্রমে সে বেঁচে গেল। তার কর্মীরা অনেকে মার খেয়ে, গণধোলাই খেয়ে ফেরিঘাট থেকে নদীতে ঝাঁপ দিয়েছে। বিএনপি এবং এনসিপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। তারা মুখোমুখি অবস্থান করেছে হাতিয়ার ফেরিঘাটে। সেখানেও নাকি তারা আধিপত্য বিস্তার করবে। বিএনপি শক্তি বেশি নাকি এনসিপি এই টোকাইয়ের শক্তি বেশি? বিএনপি ইচ্ছা মতো গণধোলাই দিয়েছে এই টোকাই এনসিপির সকল সদস্যদেরকে। হান্নান মাসুদকে ভালো মতো গণধোলাই দিতে পারে নাই, সে সেভ হয়ে গিয়েছে। কিন্তু এই হান্নান মাসুদের আশেপাশে যত সাঙ্গপাঙ্গ আছে সকলকে টাইম নিয়ে মেরেছে। এদেরকে শুধুভাবে গণধোলাই দিলে হবে না, এদেরকে বাংলাদেশের রাজনীতিকে বিতাড়িত করতে হবে। এরা কোনো এনসিপি নামের রাজনীতি কোনো দল না, এরা হচ্ছে জামাত শিবিরের এজেন্ট। এরা আগে অ্যাক্টিভলি শিবিরের কর্মী ছিল, পরে প্রক্সি ভাবে 5 আগস্ট পরবর্তী সময় তাদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করেছে। এটা আমরা সকলে অবগত আছি এবং আমি আমার অনেক ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবং অনেক ইউটিউবারও এই বিষয়গুলো ক্লিয়ারলি আপনাদের সাথে আলোচনা করেছে। এই হান্নান মাসুদ রূপায়ণের মধ্যে যে অফিস নিয়ে বসে, সে অফিসের মধ্যে শুধু ভাড়াই আছে 1 লক্ষ টাকার উপরে। এত ভিআইপি অফিস নিয়ে বাংলাদেশের যে সকল হাজার কোটি টাকার মালিক তারাই একমাত্র বসে। কথা বুঝতে পেরেছেন? সে কোনো চাকরি করে না, তার কোনো ব্যবসা নাই। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে না, কষ্ট করে একবেলা খেলে আরেকবেলা খেতে পারতো না, টিউশনি করে নাকি সে চলতো। এই টোকায় হঠাৎ করে রূপায়ণের মধ্যে অফিস, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাওয়া, এগুলোর ব্যাপারে কি আপনারা কখনো প্রশ্ন করেছেন? দুদক গিয়ে কি কোনো প্রশ্ন করেছে? শুধু সে না, এই সার্ভিস আলম বলেন, মলম হাসনাত বলেন, পেটলা নাহিদ বলেন, ডারবিন আসি বলেন, এই উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মাহফুজ আলম বলেন, কি আঙ্গুল ফুলে কলা গাছ নেই? দুদক এখন কোথায়? বাংলাদেশের দুদকের কি কবর রচনা হয়ে গিয়েছে? এদেরকে দুদক দিয়েও আপনারা কিছু করতে পারবেন না, প্রশাসন দিয়েও কিছু করতে পারবেন না। এদেরকে একমাত্র বাংলাদেশের জন্য ঢুকে দিতে হবে। যেভাবে করে কিছুদিন আগে ডারবিন আসিকে গণধোলাই দিতে চেয়েছে, যেভাবে করে কিছুদিন আগে ঢাকা আরটি আসনের আদিক নামের এনসিপি থেকে গণধোলাই দিতে চেয়েছে, যেভাবে করে এই হাতিয়ার হান্নান মাসুদকে গণধোলাই দিতে চেয়েছে, শুধু চাইলে হবে না, গণধোলাই ভালো করে দিতে হবে। ডিম মারবেন, 2-3টা কিলবুশি মারবেন, এভাবে করে ওদেরকে দমাতে পারবেন না। এই টোকাইরা দমার পাত্র না, বাংলাদেশকে ধ্বংস করে তারা দমবে। এদের এজেন্ডা একটাই হচ্ছে যে পাকিস্তান যে এজেন্ডা তাদেরকে দিয়েছে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করা। অলরেডি তারা এই 16-17 মাসে অনেক কিছু বাস্তবায়ন মোটামুটি করে ফেলেছে, একমাত্র আমাদের হুজুগে বাঙালির কারণে এবং হুজুগের রাজনৈতিক দল বিএনপির কারণে। কথা বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশের চারিদিক থেকে এখন পাকিস্তান ঘাস করে বসে আছে। পাকিস্তান আমাদেরকে ঠেলে ঠেলে গাছের উপর উঠিয়ে দিয়েছে। মই শুধু এখন মাত্র সরিয়ে দেওয়ার পালা। অনেক ক্ষেত্রে কিন্তু তারা গাছে উঠিয়ে মই সরিয়ে দিয়েছে, যেমন ক্রিকেটে তারা নিজেরাও যাবে না বলেছে ভারতীয় বিশ্বকাপ খেলতে, কিন্তু যখন বাংলাদেশ একেবারে ভারতীয় বিশ্বকাপ খেলতে যাবে না বলেছে, আইসিসি থেকে টি20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে, এখন পাকিস্তান হয়ে তারা নিজেরাই খেলতে যাচ্ছে। এরকম দেখবেন অনেক জায়গায় পাকিস্তান যোগ্য কোপ মেরে তাদের মইটা সরিয়ে নিবে। কেন সরিয়ে নিবে জানেন? তারা বাংলাদেশের উপর টেকনিক্যালি প্রতিশোধ নিবে। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য জামাত ইসলামী এবং এনসিপি টোকাইরা মিলে বাংলাদেশের সেই এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই হান্নান মাসুদকে যেভাবে করে গণধোলাই দিয়েছেন তার কর্মীদেরকে সহ সেভাবে করে বাংলাদেশের সকল এনসিপি টোকাই প্রার্থীদেরকে এভাবে গণধোলাই দিতে হবে এবং তারা যাতে নির্বাচনের দিন ভোটের মাঠে দাঁড়াতেই না পারে সেভাবে মারতে হবে। আমি তো আরো 6 মাস আগে বলেছি যে তারা এভাবে গণধোলাই খাবে, কিন্তু যেভাবে মনে করেছে সেভাবে দিতে পারছেন না।